বর্তমানে দেশ জুড়ে করোনার সার্বিক পরিস্থিতির দিকে নজর রয়েছে স্বাস্থ্য মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই। এ রাজ্যেও করোনার সংক্রমণের সংখ্যা রোজই বাড়ছে, বই কমছে না। এবং যে ওমিক্রনের যে সাবভেরিয়েন্টগুলোর কথা প্রথম থেকেই বলা হচ্ছে যে দাপট এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বয়স্ক এবং কোমরবিডিটির ক্ষেত্রে প্রথম থেকেই বারংবার ঝুঁকির কথা বলা হয়েছে। তবে শিশুরা যে বাদ যাচ্ছে এমনও নয়। ইতিমধ্যেই এ রাজ্যে মা এবং কয়েক মাসের শিশুদের মধ্যে কিন্তু করোনার সংক্রমণে সংক্রমিত হবার খবর মিলেছে। তবে অভিভাবক হিসেবে আমার সন্তান কিভাবে সুস্থ থাকবে, আমি কোন জায়গায় সতর্ক থাকব, এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে অভিভাবক হিসেবে জাগছে জানি। সেই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়দেব রায়। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। ওমিক্রনের কথা বলা হচ্ছে, করোনার যে ভ্যারিয়েন্টের কথা আমি বলছি, এবং তার বেশ কিছু সাব ভ্যারিয়েন্ট, এর প্রভাব শিশুদের ওপর কিভাবে পড়তে পারে বা কতটাই বা প্রভাব রয়েছে, সেটা যদি শুরুতে বলতেন। প্রথম কথা বলবো যে করোনা তার যে স্পাইক প্রোটিন থাকে, সেই স্পাইক প্রোটিনের থ্রু দিয়ে একটা রিসেপ্টরের মধ্যে অ্যাটাচমেন্ট নিয়ে আমাদের শরীরে ঢোকে। শিশুদের ক্ষেত্রে সেই রিসেপ্টরটাই কিন্তু অপরিণত, ঠিক করে তৈরি হয়নি। যেই জন্যে যখন করোনা মহামারীও ঘটেছে তখন শিশুরা আক্রান্ত হতো, কিন্তু শিশুরা খুব সিভিয়ারভাবে আক্রান্ত হতো না। পোস্ট কোভিড আমরা দেখেছি মাল্টিসিস্টেম ইনভলভমেন্ট হয়েছে, কিন্তু কোভিড নিয়ে শিশুরা খুব বেশি যে পিআইসিইউতে ঢুকেছে এরকম ব্যাপার নয়। কারণটা হলো রিসেপ্টরটা অপরিণত বলে। দ্বিতীয় হলো করোনা আস্তে আস্তে বিবর্তিত হয়েছে। বিবর্তিত হতে হতে এখন যে ভেরিয়েন্টটা এসছে, সেই ভেরিয়েন্টটা কিন্তু তার সংক্রমণ ক্ষমতা খুব বেশি, কিন্তু তার মারণ ক্ষমতা কম। এই যে ওমিক্রন ভেরিয়েন্টের কথাটা আপনি বললেন, এর সংক্রমণ ক্ষমতা খুব বেশি কিন্তু মারণ ক্ষমতাটা খুব কম। এটা শিশু কেন, শিশু বড় সবারই ক্ষেত্রে। তাহলে সেই হিসাবে আমি যেটা বললাম যে করোনা কিন্তু এখন সেই প্রাণঘাতী করোনার জায়গায় এখন কিন্তু সর্দি কাশির, ইনফ্লুয়েঞ্জা এরকম টাইপের যে রোগ হয় সেই জায়গায় পৌঁছে গেছে। সেই দিক থেকে আমি বলবো যে খুব বেশি উদ্বিগ্ন হবে না। কিন্তু আমি কিন্তু কথাটা এই কারণে বলছি, করোনা তো নিজে তার রূপ পরিবর্তন করে বারে বারে। সুতরাং সতর্ক থাকা অতি অবশ্যই উচিত, সাবধানতাটা অতি অবশ্যই নেওয়া উচিত। বিশেষ করে সাবধানতার কথা যেটা আপনি বললেন, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু একজন মারা গেছে, তার করোনা পজিটিভ ছিল, মহিলা মারা গেছে। সেইখানে কিন্তু দেখবেন তারও কিন্তু কোমরবিড বলে ব্যাপারটা ছিল। কোমরবিড যদি থাকে, করোনা না হলেও সে হয়তো মারা যেত কিনা সেটাও কিন্তু ব্যাপার। একটা বিষয়, হ্যাঁ স্যার, একটা বিষয় বলুন যে শিশুদের ক্ষেত্রে এই মুহূর্তে যে কজন শিশু আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে উপসর্গ কি রয়েছে? আমরা আগে যে করোনার সময়টাতে যে ধরনের সাধারণ উপসর্গগুলো দেখতাম, শিশুদের ক্ষেত্রে এই মুহূর্তেও কি এই সেই সমান উপসর্গগুলো দেখা যাচ্ছে, নাকি নতুন কোনো উপসর্গ দেখা যাচ্ছে? প্রথম কথা হচ্ছে করোনা এখন যে রূপটা নিয়েছে আমি বললাম, সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, এই জায়গাতেই মতো লাগছে। অন্যান্য যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে ইলনেস, তার সঙ্গে টেস্ট করার আগে পর্যন্ত এটাকে কিন্তু পার্থক্য করা খুব কঠিন। তবে দু একটা কথা আমি বলতে পারি। ধরুন সর্দি কাশি জ্বরের একটা পারসিস্টেন্স কতক্ষণ আছে দেখা যাবে। আমি দেখলাম 7 দিন 10 দিন এরম করে, অথচ একই রকম হচ্ছে, কিছুতেই কমছে না। সেখানে একটা টেস্ট করলাম, করে দেখা যাচ্ছে সেখানে হয়তো করোনা পজিটিভ আসছে। সুতরাং খুব পারসিস্টেন্ট যদি থাকে তাহলে করোনা হচ্ছে কিনা সেটা ভাবতে হবে। আর একটা কথা আমি যেটা বলতে চাচ্ছি যে টেস্টের ব্যাপারে সব সর্দি কাশি জ্বর হলে সবাইকে কি আমরা টেস্ট করব? এখন একটা কথা আমি বলতে চাচ্ছি, টেস্ট না করলে কি পরিমাণে হচ্ছে সেটা বুঝতে পারবো না। সেটা না হলে আমাদের প্ল্যান তৈরি করা যাবে না। কিন্তু সাধারণ যে টেস্ট করি সেটাতে যদি আমি দেখি যে আমার রোগটা সর্দি কাশির মতো মামুলি পর্যায়ে পৌঁছে গেছে, তাহলে সেখানে যদি আমাদের পেশেন্টের উপকার না হয় তাহলে আমি রুটিনলি টেস্ট আমি খুব একটা অ্যাডভোকেট করি না। কিন্তু যদি দেখি তার জ্বরটা অনেক দিন ধরে পারসিস্ট করছে, যদি দেখি তার শ্বাসকষ্টটা বেশি হয়ে তাকে পিআইসিইউতে ভর্তি হচ্ছে, করোনার সাথে আর অন্যান্য ফ্যাক্টর থাকার জন্য হয়তো সেই পিআইসিইউ গেল, কিন্তু সেখানে করোনার ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে বলে তখন কিন্তু টেস্ট করা হচ্ছে। সেই ক্ষেত্রে সিভিয়ার দিকে কোনো যদি হয়, শ্বাসকষ্টর দিকে যদি যায় বা যদি খুব পারসিস্টেন্ট থাকে, তখন তাকে আমরা টেস্ট করতে বলবো।
একদম। আমরা করোনার পরে বেশ গত কয়েক বছর ধরে অ্যাডিনো ভাইরাসের দাপটও কিন্তু দেখেছি। তো এই যে নানান ধরনের ভাইরাস, যখনই শুরুতে জ্বরটা আসছে বাবা মার মধ্যে মনে হতে পারে, আপনি যেমনটা বললেন যে কয়েকদিন দেখে নেবা, আবার অনেক বাবা মাই কিন্তু এটা ভাবতে পারে যে এই কয়েকদিনটা আবার দেরি হয়ে যাবে না, তো এই যে একটা কনফিউশন মানে দোটানাটা, সেই ব্যাপারে কয়েকদিন দেখতে গিয়ে সেটা আবার বেশি দিন করলেও চলবে না, ডাক্তারের সার্ভিলেন্সে কিন্তু আপনাকে থাকতে হবে। মনে করুন একটা বাচ্চা খেতে পাচ্ছে না, বাচ্চা দেখা যাচ্ছে নেতিয়ে পড়ছে, বাচ্চার পেচ্ছাপ কম হচ্ছে, বাচ্চার কোনো ধরনের কনভালশন হচ্ছে, বাচ্চার কোনো ধরনের শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু কয়েকদিন দেখার জায়গাটা কিন্তু রাখবে না, তাকে কিন্তু অবজারভেশনে রাখতেই হবে। আর হচ্ছে যেটা বারবার আমরা বলে উঠছি, বিভিন্ন ডাক্তারবাবুরা বলছেন, বাচ্চা হোক বুড়ো হোক আর মধ্যবয়সী হোক, যাদের কোমরবিড ফ্যাক্টর আছে তাদের কিন্তু কয়েকদিন দেখার কথাটা মাথায় রাখলে চলবে না, তাদের সার্ভিলেন্সটা অনেক বেশি করতে হবে। তার কারণ যাদের কোমরবিড থাকে তারা ইমিউনোগেটিভভাবে তারা অনেকটা কম্প্রোমাইজ অবস্থায় থাকে, তারা কিন্তু খারাপ জায়গায় খুব বেশি যেতে পারে। একদমই। আর একটা বিষয় স্যার, যে যে জায়গাটা যে আমরা দেখছি যে মা এবং শিশু একসাথে অসুস্থ হবার একটা জায়গা রয়েছে, কারণ মায়ের সংস্পর্শে কিন্তু সব থেকে বেশি শিশুরা থাকে, তো সে জায়গায় মায়েরও একটা কোথাও গিয়ে সতর্ক থাকার দরকার রয়েছে। অতি অবশ্যই এই যে সতর্কতাটা আমি বলবো, মা আর শিশু, মায়ের যদি মা থেকে শিশু আসতে পারে বা শিশু থেকে মা যেতে পারে, মা কেন বাড়ির অন্যান্য বড়রা থেকেও কিন্তু শিশুদের আসতে পারে, শিশুদের থেকে বড়দের যেতে পারে। সেই জন্য আমি বলবো যে করোনা কেন, সব ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি স্বাস্থ্যবিধিটা একটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে। আমরা বলি সোশ্যাল ডিস্টেন্স মানে ধরুন একটা বাচ্চা জ্বর হয়েছে বা একটা বড় জ্বর হয়েছে, এখন পর্যন্ত আমাদের হসপিটালে যে খুব বেশি ভর্তি হচ্ছে না, সেখানে আমাদের আইসোলেশন ওয়ার্ড হয়তো কেউ কেউ তৈরি করার জন্য লেগেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এখনও তৈরি হয়নি, করোনার সময় যেটা হয়েছিল। কিন্তু আমি বলবো পেশেন্টটা নিজেকে আইসোলেশন করে নেয়, যে অসুস্থ হলো বড়টা বা বাচ্চা, সে যদি নিজেকে আইসোলেশন করে নেয় তাহলেই তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হয়ে গেল। আর আইসোলেশন যদি করতে পারে তাতে কি হলো, বাচ্চা বা বড় সে কিন্তু নিজেকে একটু রেস্ট নিতে পারলো। যে কোনো ভাইরাল ডিজিজে, করোনা কেন যে কোনো ভাইরাল ডিজিজেই রেস্ট যদি নেয়, ফ্লুইড যদি বেশি করে খায়, সেটা কিন্তু তার পক্ষে লাভ হয়, শরীর তাড়াতাড়ি সুস্থ হয়। সুতরাং নিজেকে আইসোলেশন করার নেওয়ার কথাটা আমি বলবো। আর সাধারণ স্বাস্থ্যবিধি তো আমাদের বিভিন্ন রোগ সারতেই সুবিধে করে থাকে। আপনি হ্যান্ড ওয়াশিং করুন, খাবার আগে হাত হাত ধুয়ে খাওয়া, এটা তো, বা আপনি কোনো রকম, আমরা ডাক্তার হিসেবে যখন আমরা পেশেন্ট দেখি সেখানে একটু স্যানিটাইজার ইউজ করা বা হ্যান্ড ওয়াশ করা, এগুলো তো কমন স্বাস্থ্যবিধি। করোনার জন্য আতঙ্কিত হয়ে বলছি না, এই স্বাস্থ্যবিধিটা মেনটেন করা উচিত। আর যেটা বললাম, কোনোভাবে আপনি নিজেকে আইসোলেশন করতে পারলেন না, তখন কিন্তু আমি বলবো যে আপনি মাস্কটা ইউজ করুন। তাতে কী হবে, আপনি অন্যকে সরাবেন না। সেই একই কথা ঘুরে ফিরে আসছে, মাস্ক ইউজ করা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, হ্যান্ড ওয়াশিং করা, স্যানিটাইজার ইউজ করা, এগুলো কিন্তু খুবই জরুরি। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, সার্ভিলেন্স মনিটরিংটা খুব জরুরি। এখন যে বলছে, আমরা সবসময় বলছি আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন। সতর্কতা বলতে এখানে কিন্তু সার্ভিলেন্সের কথাটাও আমি বলবো। আর হচ্ছে যে কোনো রিসার্চ ইনস্টিটিউট, তারা যেসব করোনাগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে কিন্তু আমি বলবো, যেসব জায়গায় ইনস্টিটিউশনে জেনেটিক সিকোয়েন্সিং দেখা হয় সেখানে জেনেটিক সিকোয়েন্সিংটা করা হোক। কারণ আমরা এখন এটাকে মামুলি ভাইরাসই বলছি এখন পর্যন্ত, যা আমাদের কাছে খবর আছে, কিন্তু কখন রূপ পরিবর্তন করে নেবে সেটা তো বোঝা যায় না। সেই হিসাবে মনে হয় জেনেটিক কাউন্সিলিং এবং সার্ভিলেন্সটা রাখা উচিত বলে আমার মনে হয়। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আগেও করোনার ক্ষেত্রে দেখেছি যে ভ্যাকসিনেশনের ব্যাপারে একটা প্রশ্ন ছিল এবং বারংবার মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার যখন করোনার কথা উঠছে, সংক্রমণের সংখ্যা বাড়ছে, তখন মানুষের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে ভ্যাকসিন আমরা যখন এখনো পর্যন্ত বুস্টার অবধি দিয়েছি, সেই জায়গাটাই কি আমরা যথেষ্ট ইমিউনিটি মানে পাওয়ার রয়েছে আমাদের মধ্যে, নাকি আবার আগামী দিনে ভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন পড়বে? মানে এখনো পর্যন্ত আপনাদের চিকিৎসক মহল কি বলছে? এটা সাধারণ ডাক্তারি ভাষায় যেটা বলা হয়ে থাকে, যদি মানুষ কোনো একটা রোগ থেকে ভোগে বা ভ্যাকসিনেশন নিয়ে থাকে, তাহলে আমাদের মেমারি সেল অনেক সময় সেটা মেমারির মধ্যে রেখে দেয়। যেই একটা আমাদের অ্যাটাক করলো, সঙ্গে সঙ্গে মেমারি সেল কিন্তু অ্যান্টিবডিকে তৈরি করে সেটা কিন্তু আমাদের অ্যাটাকটাকে প্রতিহত করে। সাধারণ বডির নিয়ম এটা। করোনাতে অনেকেই ভুগেছেন এবং অনেকেই ভ্যাকসিন নিয়েছেন। এবারে মেমারি সেল কতটা অ্যাক্টিভেটেড হয়ে আছে সেটা কিন্তু আমাদের এখনও জানা নেই, কিন্তু যদি ভালো মতো অ্যাক্টিভেটেড হয়ে থাকে
তাহলে কিন্তু অত ভয়ের কারণ নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যেটা আমরা যখন মহামারী করোনা হয়েছিল তখন কিন্তু আমি অনেকবার বলেছি বাচ্চাদের ভ্যাকসিনেশন নিন, কিন্তু সেই করোনা থেকে আমার যেটা এখন যে আইডিয়াটা হয়েছে, প্রথম কথাটা বললাম, করোনা দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে অত সিভিয়ার ফর্মে যাওয়া হয় না। আমরা ভ্যাকসিনেশন কাদের দিই? যাদের খুব দেখা যায় যে খুব বেশি পরিমাণে ডিজিজ হচ্ছে এবং যেটা সিভিয়ার ফর্মে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা ভ্যাকসিন প্রয়োগ করার আগে অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রপার ট্রায়াল থাকার দরকার। পেডিয়াট্রিক ভ্যাকসিনের কিন্তু কিছুটা হয়ে থাকলেও অত ভালোভাবে ট্রায়াল কিন্তু তখন হয় না। পেডিয়াট্রিক ভ্যাকসিন কিন্তু অত বেশি পরিমাণে তখনও দেওয়া হয়নি। সুতরাং বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে অনেক বাবা মা উদ্বিগ্ন হচ্ছেন, আমাকে ফোন করছেন যে বাচ্চাদের কি করোনা ভ্যাকসিন দিয়ে দেবো। এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো ইন্ডিকেশন গভর্নমেন্ট থেকেও আসেনি, বিভিন্ন কোনো বডি থেকে যখন একটা করোনা স্বাস্থ্যবিধি তৈরি করা হয় এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে আমি আবার বলবো সাধারণ স্বাস্থ্যবিধিগুলোকে মেনে চলুন। আর এইটা ভাববেন না যে করোনা নিয়ে কোনো অপপ্রচার হচ্ছে, অপপ্রচার নয়। সবসময় যে কোনো ব্যাপারে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং সতর্কতা থাকা উচিত, সাবধানতা থাকা উচিত, স্বাস্থ্যবিধিগুলোকে মেনে চলা উচিত বলে আমি মনে করি। আর একটা বিষয় স্যার শেষ করব, কিন্তু যেহেতু এখন স্কুলগুলো খুলে যাচ্ছে গরমের ছুটির পরে, শিশুদের ব্যাপারে যেহেতু কথা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রেও বাবা মারা যখন ছেলেমেয়েদের স্কুলে পাঠাচ্ছে, এখন যেহেতু সর্দি কাশির একটা মৌসুম দেখা যাচ্ছে, তো সেই জায়গাতেও কি এই স্বাস্থ্যবিধিগুলো আমাদের মাথায় রাখতে হবে? অতি অবশ্যই রাখতে হবে। এবং স্কুল কর্তৃপক্ষকে আমি বলবো যে কোনো বাচ্চা এরকম সর্দি কাশি জ্বরে ভুগতে থাকলে তাকে মানে জবরদস্তি করে স্কুলে আসতে হবে, এই ব্যাপারটার উপর যেন জোর না দেওয়া হয়। এটা স্কুল কর্তৃপক্ষের আমার আবেদন। একদমই ধন্যবাদ চিকিৎসক আপনাকে। এবং আমরা যে বিষয়টা কথা বলছিলাম করোনা নিয়ে নানা মহলে নানা রকমভাবে এই মুহূর্তে কথা হচ্ছে, কিন্তু যেমনটা ডক্টর জয়দেব রায় জানালেন যে অপপ্রচার নয়, কোথাও গিয়ে আতঙ্ক তৈরি করা বা আতঙ্ক ছড়ানো নয়, সতর্ক থাকা, সেজন্য কিন্তু কি করতে হবে সেটা জানা খুব জরুরি। আশা করি সেই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে এবং চিকিৎসক সেই জায়গাগুলি আপনাদেরকে পরিষ্কার করে দিল। তো সবশেষে এটাই বলবো, সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।